নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে বলেছিলাম যে সেই সব সেক্টরগুলো দেখুন যেসব সেক্টরগুলি আমাদের অর্থনৈতিক উন্নতি হতে গেলে যেসব সেক্টরগুলিকে উন্নতি করতেই হবে। তাদের মধ্যে ফাইন্যান্সিয়ালস মানে ব্যাংকস, আপনার আপনার ওই ছোটো স্মল ফাইন্যান্সিয়াল ব্যাংকস, এনবিএফসিস, হোল্ডিং কোম্পানিজ, এগুলো সব ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে। তো আজকে আমি বলবো ব্যাংকিং সেক্টরগুলি, ব্যাংকিং বা স্মল ব্যাংকগুলিকে আপনারা কীভাবে দেখবেন। যদি এনবিএফসি বা হোল্ডিং কোম্পানিগুলি প্রায় একই রকমের, কিন্তু আমি আজকে স্পেশালি বলবো ব্যাংকস এবং ওই ব্যাংকিং সেক্টর সম্বন্ধে। তো দেখুন, আমি প্রথমে বলি যে আমি পেশায় একজন শিক্ষক। তো আমি আমার স্কুলে যাওয়া আসা এবং আমার কিছু এই লাইবিলিটিস থাকে এডুকেশন সম্পর্কিত। তো এর ফাঁকেই আমাকে ভিডিওগুলি করতে হয়। তাই হয়তো প্রতিদিন দিনে 3-4টে তো সম্ভবই নয়। প্রতিদিন রেগুলার ভিডিও দেওয়া হয়তো আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে। তো দয়া করে একটু অপেক্ষা করবেন, হয়তো 2 দিন বা 1 দিন বা 2 দিন পর আমি আপনার চেষ্টা করবো ভিডিওগুলি পরপর দেওয়ার। কারণ এগুলি রেট্রোস্পেক্টিভলি পরপর না দেখলে পরে কিন্তু আপনারা গোটা বিষয়টি পরিষ্কার হবেন না, আপনার গোটা বিষয়টা। তো এই ব্যাংকিং সেক্টরের অনেকগুলি টার্মিনোলজিস আছে। এই অনেকগুলি টার্ম ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান এই টার্মগুলি আমি বলবো। তো আজকে প্রাথমিকভাবে যে মেন বিষয় ব্যাংকিং সেক্টরে বিজনেসের মেন বিষয় এবং মেন টার্মগুলি আমি বলার চেষ্টা করব 2, 3 বা 4টে ভিডিওর মাধ্যমে, এবং আপনাদেরকে আমি তার ব্যালেন্স শিট বার করে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। 2 কি 3টে কি 4টে এপিসোড ব্যাংকিং সেক্টরের উপর লাগবে। তো সময় লাগবে একটু, দয়া করে আপনারা সঙ্গে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন। তো প্রথমেই বলি ব্যাংকিং সেক্টরের বিজনেসটি কেমন। কিছু আপনারা দেখবেন AUM বা অ্যাসেট কথাই পাবেন NII, পাবেন NIM, পাবেন ওপেক্স, পাবেন পিপপ, পিপপ পাবেন। পিপপের পর পাবেন আপনারা পাবেন NPA, GNPA, পাবেন কাসা, এসবগুলো আপনারা এর মধ্যে আপনারা পাবেন। আরো পেতে পারেন CIR, আরো 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 টার্মস আছে। এই টার্মসগুলি আপনারা এই টার্মসগুলির মধ্যেও আরো অনেক টার্মস আছে, সেগুলি যখন আমি পরবর্তী ভিডিওগুলি বলবো সেই ভিডিওগুলিতে আমি আপনাদেরকে পরিষ্কার বোঝানোর চেষ্টা করব। আপাতত এইগুলি সম্বন্ধে আপনাদেরকে প্রাথমিক ধারণা দিই। দেখুন, ব্যাংকিং বিজনেস কি স্টাইলে হয়। কোনো একটা ব্যাংক সে হাজার হাজার কোটি টাকা লোন দিচ্ছে, বড় বড় MSME-কে লোন দিচ্ছে, ইন্ডিভিজুয়ালস লোন তো দেয়, অনেক ধরনের লোন দেয়, গোল্ড লোন দেয়, বহু লোন দেয়, ইনভেস্টারদেরকে ইন্টারেস্টও দেয়, অনেক কিছু দেয়। তো এত টাকা কি কোনো প্রমোটার এই এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? সম্ভব নয়। তো হাজার হাজার কোটি টাকা নিয়ে কোনো বিজনেস স্টার্ট আপ শুরু করা তো সম্ভব নয়। তো ব্যাংক যখন তৈরি হয়, যখন ব্যাংকের লাইসেন্স ব্যাংক হয়, তখন প্রমোটার কি করেছে, একটা ইনিশিয়াল অ্যামাউন্ট দিয়ে বিজনেসটা শুরু করেছিল। এটা আমাদের ইকুইটি, তাই তো। ইনিশিয়ালি একটা ইনভেস্ট নিয়ে ব্যাংকটি শুরু করে, পথ চলা শুরু করে। তারপর ব্যাংক ব্যবসাকে বাড়াতে গেলে টাকা ধার নেয়।
টাকা ধার নেয় মানে কালেক্ট করে। সেই কালেক্ট করার অনেক রকম উপায় আছে। যেমন ধরুন এসবিআই কাছ থেকে, আরবিআই এর কাছ থেকে তারা একটা টাকা নিতে পারে, মার্কেট থেকে ডিবেঞ্চার ইস্যু করে টাকা নিতে পারে, তাদের যে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সেখান থেকে তারা, বা তারা যে ফিক্সড ডিপোজিট, সেখান থেকে তারা টাকা সংগ্রহ করবে। এভাবে তারা টাকা সংগ্রহ করবে। তাহলে ইকুইটির সঙ্গে তাদের যে, এটাকে এক ধরনের লোনই বলতে পারেন, টাকা সংগ্রহ করছে। এই দুটো টাকা যে ইকুইটি নিয়ে শুরু করেছিল এবং পরে সে মার্কেট থেকে যে টাকাটি সংগ্রহ করলো, এই দুটো টাকা দিয়ে তার টোটাল অ্যাসেট হলো। এই টাকাগুলো, দুটো টাকা নিয়ে মনে রাখবেন, ব্যাংকিং সেক্টরের ব্যবসাটি হচ্ছে এক জায়গা থেকে টাকা ধার নেবে নির্দিষ্ট ইন্টারেস্টে, এবং সেই টাকাটিকে খাটিয়ে, ওর বেশি ইন্টারেস্টে খাটিয়ে সে ইনকাম করবে। এই দুটোর যে ইন্টারেস্টের যে পার্থক্য, সেটাই তার ইনকাম। ধরুন এই যে টাকাটি সে ধার করলো বা তার কাস্টমার কাছ থেকে পেলো, ধরুন সে তাকে, কথা জন্য বলছি, 3 টাকা সে, কথা জন্য উদাহরণ দিচ্ছি, 3 টাকা সে 3 কোটি, 3,000 কোটি, 3 লাখ কোটি হতে পারে। 3 টাকা সে ধার করলো, নিল, এখানে সে লোন দিয়ে 5 টাকা ইনকাম করলো। তাহলে তার কত ইনকাম হলো? 2 টাকা ইনকাম হলো। এত হবে না, 3 টাকায় হয়তো সে 3.5 টাকা ইনকাম করলো, তাহলে তার 50 পয়সা ইনকাম হলো। এটাকে পার্সেন্ট ওয়াইজ ধরুন, 3% এসে টাকাটি ধার নিল, আর 3.5% এসে টাকাটিকে ধার দিয়ে, লোন দিয়ে, সেখান থেকে 3.5% ইনকাম করলো, তাহলে 0.5% সে আর্ন করলো। এইটাই হতো। তাহলে আপনি, এইটা টোটালটা যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে এটা টোটালটা তার অ্যাসেট বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তাহলে এই যে কত ইনকাম করলো সে, 0.5% ইনকাম করলো, এইটা তার নেট ইন্টারেস্ট ইনকাম। মানে 3% বা 3 টাকা এ করে 3.5 টাকা সে পেলো, মানে 50 পয়সা সে লাভ করলো 3 টাকায়, বা 0.5% সে লাভ করলো। এবার এই 3 টাকায় 3.5 টাকা লাভ করছে, তাহলে 100 টাকায় সে কত পার্সেন্ট লাভ করছে? তার মার্জিনটা কত? এই ইন্টারেস্টের কত মার্জিনে সে লাভ করছে, সেটা হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন। তার নেট ইন্টারেস্ট মার্জিন, নিমস। এইগুলি কিন্তু ব্যাংকিং সেক্টরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলিকে আপনাকে দেখতেই হবে। তার অ্যাসেট কত, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অ্যাসেট কত, তার নেট ইন্টারেস্ট ইনকাম কত, তার নিমস কত, তার নিমস বাড়ছে না কমছে প্রিভিয়াস ইয়ারের থেকে বা প্রিভিয়াস কোয়ার্টার থেকে, তার নিমস বাড়ছে না কমছে। এই যে ধরুন, তাহলে তার ইনকাম কি হলো? ধরুন একটা ব্যাংকের ইনকাম কি হলো? ব্যাংকের মেন ইনকাম কি? ব্যাংকের মেন ইনকাম কি? ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, মানে আইসি লিখছি আমি, ইন্টারেস্ট ইনকাম, নেট ইন্টারেস্ট ইনকাম। ধরুন নেট ইন্টারেস্ট ইনকাম, একটা নেট ইন্টারেস্ট মার্জিন সে নিয়েছে, নেট ইন্টারেস্ট মার্জিন থেকে সে নেট ইন্টারেস্ট ইনকাম করেছে। এবার ব্যাংক আদার ইনকাম করে। আদার ইনকাম মানে, ধরুন ব্যাংক আদার ইনকাম কোথা থেকে করবে? ইনকামে তার প্রচুর পথ আছে। ধরুন আপনি মিনিমাম ব্যালেন্স রাখতে পারলেন না, সেখান থেকে আপনার চার্জ কাটলো, আপনার SMS চার্জ কাটলো, আপনার ডেবিট কার্ড ইস্যু করলো, সেখান থেকে কাটলো, ডেবিট কার্ডের মেনটেন্যান্স চার্জ কাটলো। এরকম অনেক অনেক ইনকাম ব্যাংক কিন্তু বিভিন্নভাবে করে। এগুলো ব্যাংকের কিন্তু আদার্স ইনকাম। বুঝতে পারলেন তো আদার্স ইনকাম কি? ব্যাংকিং সেক্টরে আদার ইনকাম একটা বড় ফ্যাক্টর। তো সেখান থেকে আদার ইনকাম করলো, তাহলে এই নেট ইন্টারেস্ট ইনকাম যা হলো এবং আদার ইনকাম যা হলো, এটাই হলো তার গ্রস ইনকাম। এটা হলো তার, এই দুটো নেট ইন্টারেস্ট ইনকাম এবং আদার ইনকাম, এই দুটোকে যোগ করে হলো তার গ্রস ইনকাম। ঠিক আছে? তা কি ইনকাম হলো? গ্রস ইনকাম। তাহলে গ্রস ইনকাম হলো। এই গ্রস ইনকাম তো হলো ব্যাংকের। এইবার
এই শুধু কি ইনকাম করবে? শুধু কি ইনকাম করবে? তার কোনো খরচাপাতি নেই? আছে তো। ধরুন একটি ব্যাংক চালাচ্ছে সে, তো ব্যাংকের ঘর ভাড়া, রেন্ট দিতে হবে, সেখানকার এসি কারেন্টের বিল দিতে হবে, সেখানকার সমস্ত মেনটেন্যান্স চার্জ দিতে হবে, তার সমস্ত কর্মচারী আছে তাদের পয়সা দিতে হবে, আদার্স যত খরচাপাতি সব তো ব্যাংকে করতে হবে। তো তো ব্যাংকের এই অপারেশন করার জন্য, তার কাজকর্ম করার জন্য কিছু এক্সপেন্সেস হয়, এক্সপেন্ডিচার হয়। তাই এই যে দেখছেন ওপেক্স, ওপেক্স অপারেটিং এক্সপেন্সেস, ওপেক্স সরি, এই ওপেক্স মানে অপারেটিং এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্ডিচার। তো এখান থেকে আপনি ওপেক্স বাদ দিন, অপারেটিং এক্সপেন্ডিচার বাদ দিন। ধরুন নেট ইনকাম, নেট ইন্টারেস্ট ইনকাম এবং আদার ইনকাম মিলে যে ইনকামটি করলো, সেখান থেকে আপনি ওপেক্সটি বাদ দিলেন। বাদ দেওয়ার পর যেটা পাবেন সেটাকে ব্যাংকের ভাষায় বলা হয় পিপপ। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পিপপ। নেট ইন্টারেস্ট ইনকাম এবং আদার ইনকাম যোগ করে যেটা পেলেন গ্রস ইনকাম, গ্রস ইনকাম থেকে ওপেক্স অপারেটিং এক্সপেন্সেস বা এক্সপেন্ডিচার বাদ দিলে যেটা পেলেন সেটা হচ্ছে পিপপ। এটা ডি এর মতো লাগছে, এটা ও। পিপপ কথার অর্থ কি? পিপপ কথার হচ্ছে প্রভিশনস বিফোর অপারেটিং প্রফিট। প্রিপজিশনস, প্রভিশনস মানে খরচাপাতি, এইটা খুব গুরুত্বপূর্ণ। প্রভিশনস, এইটা মনে রাখবেন। প্রভিশনস এই এবার আপনি মূল টার্মে ঢুকুন। এই যে নেট ইন্টারেস্ট ইনকামটি সে করলো, কোথা থেকে করলো? সে লেন্ডিং করলো, ধার দিল। ধার দেওয়ার পরই তো সে ইন্টারেস্ট ইনকাম করবে। ধার দিল মানে কি করলো? লোন দিল। এই লোন বুক, এই লোন বুক যত বাড়বে তত কিন্তু তার ব্যবসা বাড়বে, নেট ইন্টারেস্ট ইনকাম বাড়বে। ইন্টারেস্ট, এবার লোনের উপরে নেট ইন্টারেস্ট মার্জিন আছে। এই লোন বুকের লোনগুলি আবার দু প্রকারের হয়, একটা সিকিউরড লোন, একটা হচ্ছে আনসিকিউরড লোন। আনসিকিউরড লোন কি? আনসিকিউরড লোন হচ্ছে যেখানে ব্যাংক ওই লোনের এগেনস্টে কোনো কিছু মর্গেজ নেবে না, নিজের কাছে গচ্ছিত রাখবে না। যেমন কৃষি লোন হতে পারে বা অন্য অনেক লোন হয়, যেগুলো যদি কেউ, যেমন মাইক্রো ফাইন্যান্সের লোন দিল, এমন একটা লোন আনসিকিউরড লোন, যেখানে আধার কার্ড প্যান কার্ড নিয়ে লোন দিয়ে দিল। এবার সে যদি লোন রিপেমেন্ট করতে না পারে তো কি হবে? ব্যাংক কি করবে? ব্যাংক লিগাল অ্যাকশন নেবে। বেশ, লিগাল অ্যাকশন নেন আপনি, চলুক মামলা 5 বছর। তো আপনার টাকাটা কি হলো? টাকাটা তো আপনি 5 বছর আপনার টাকাটা তো বন্ধ হয়ে গেল। তাহলে আপনার যদি টাকাটি না ফেরত আসে, নেট ইন্টারেস্ট ইনকাম তো বাদ দিন, নিমসের কথা ভুলে যান, আপনার তো অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাবে। বুঝতে পারলেন? তো এই আনসিকিউরড লোন। আর সিকিউরড লোন কি? সিকিউরড লোন হচ্ছে যেমন ধরুন কোনো একজন সরকারি কর্মচারীকে আপনি লোন দিচ্ছেন, তার স্যালারি অ্যাকাউন্টটি আপনার কাছে আছে, সহজে সেই স্যালারি অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে পারবে না, তো স্যালারি ঢুকলে আপনি কাটতে পারবেন, ভালো। গোল্ড লোন দিলেন, তার গোল্ডটি আপনি নিজের কাছে গচ্ছিত রাখলেন, ডিফল্ট করলে আপনি গোল্ড বেচে আপনি রিকভার করতে পারবেন, যদি এতে কিছু প্রভিশন থাকে। তারপর ধরুন আপনি হাউস বিল্ডিং দিচ্ছেন, হাউস বিল্ডিং আপনার মর্গেজ দলিল রেকর্ড আপনার কাছে থাকবে, আপনি আরামসে ওটিকে অকশন করে নিতে পারবেন। ভেহিকেল লোন, এই লোনগুলি কি হয়? এই লোনগুলি সিকিউরড লোন। তাহলে কোনো লোন যদি আপনার কাছে ফিরে না আসে তাহলে কি হবে? সেই টাকাটি কি থাকবে আপনার? লোন যদি রিপেমেন্ট না হয় তাহলে কি হবে? লোন রিপেমেন্ট না হতে পারে। যেমন ধরুন আনসিকিউরড লোনের তো বুঝতেই পারছেন, নন গ্যারেন্টেড। লিগ্যাল কথা বাদ দিন, ধরুন কোভিড হলো, সরকার কি বললো যে এখন 1 বছর কারো ইএমআই আপনি কাটতে পারবে না,
কোনো ঝড় দুর্ভিক্ষ যুদ্ধ লাগলো বা বিশেষ কোনো কন্ডিশন হলো, তাতেও ওই পাবেন না। তো এভাবে কিন্তু কি হবে, আপনি লোন যদি ব্যাক না হয় আপনার অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাবে, আপনি আর লোন দিতে পারবেন না, আপনার লোন বুকও খারাপ হবে। তাহলে সেই টাকাটি আপনার আসবে না, সেই টাকাটি আমার কোনো পারফরমেন্স আপনাকে দিতে পারবে না। সেই ধরনের যে টাকাটি আপনি ফেরত পাবেন না সেটাকে বলা হবে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। এটি খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যাংকের এনপিএ যত কম হবে তত ভালো, তত তার লোন বুকের গ্রোথ হবে এবং তার নেট ইন্টারেস্ট এবং নিমস বাড়বে। এটি খুবই, বিশেষ করে মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে, মাইক্রো ফাইন্যান্সের এমন সার্কেল আসে তখন লোন রিকভারি করতে খুব সমস্যা হয়ে যায়, প্রচুর প্রচুর লোকাল পলিটিক্যাল, হ্যাঁ, অনেক রকম সমস্যা আসতে পারে। তারপর তো ক্যালামিটিস তো আছেই। তো এনপিএ আর গ্রস এনপিএ মানে ব্যাংকের টোটাল এনপিএ কত, মানে বিভিন্ন রকম এনপিএ মিলিয়ে টোটাল এনপিএটা কত, গ্রস এনপিএ। তাহলে আপনি এনপিএ বুঝলেন, গ্রস এনপিএ বুঝলেন। এবার এবার ধরুন এই যে টাকাটি সবই তো সে ধার করে না, কিছু টাকা তো সে ডিপোজিটের মাধ্যমে পায়, বিভিন্ন কাস্টমাররা তারপর ব্যাংকে ব্যাংকে অ্যাকাউন্ট করে। তো এই কাঁসা কথাটির অর্থ হচ্ছে ক্রেডিট কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট। এই কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট তাতে কি হচ্ছে, এটা কিন্তু ব্যাংকের এক ধরনের লাইবিলিটিস। আপনার তো সেভিংস হচ্ছে, কিন্তু ব্যাংকে তার বদলে আপনাকে 2% 3% সুদ দেয়। কত সুদ দেয়? 1.5%, 2%, 3% হার্ডলি। সে ব্যাংক সেই টাকাটি খাটাচ্ছে কোনো তার লোন বুকে খাটাচ্ছে, তো ব্যাংকের লাভ। তো যত আপনার ক্রেডিট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বাড়বে, তাহলে ব্যাংকে ডিপোজিট যত বাড়বে, ব্যাংকের বাইরে থেকে লোন কম করতে হবে। ফিক্সড অ্যাকাউন্ট যত বাড়বে, ব্যাংকের বাইরে থেকে লোন কম করতে হবে। তো এই কাঁসা যত বাড়বে তত কিন্তু ব্যাংকের অনেক সুবিধা। বুঝতে পারলেন? এই কাঁসা। এবার এই যে লোনটা দেবে, এই লোনটা আবার অনেক রকমের হয়। সিকিউর আনসিকিউরের ক্ষেত্রে দেখুন লোন অনেক রকম হয়। যেমন ধরুন হাই মার্জিন, লো মার্জিন, আপনি যেখানে আপনি ইন্টারেস্ট অনেক বেশি পাবেন। পার্সোনাল লোন প্রচুর ইন্টারেস্ট, 12%, 14%, 15%। বেসরকারি ব্যাংকগুলি তো, সরকারি ব্যাংক বা পিএসইউ ব্যাংকগুলি একটু কম নেয়, বেসরকারি ব্যাংকগুলি তো 14%, 15% ইন্টারেস্ট রেট। সরকারি বা পিএসইউ ব্যাংকের হয়তো 9%, 9.5%, 10%, 11% পাবেন। বেসরকারি ব্যাংকের তো হাই মার্জিন লোন, গোল্ড লোন, হাই মার্জিন লোন প্লাস সিকিউরড লোন। তাহলে এই হাই মার্জিন, লো মার্জিন লোনের ব্যাপার থাকে। এইবার এই প্রি প্রভিশনিং বুঝলেন তো? ধরুন আপনার এনপিএ বেড়ে গেল, আপনাকে বেশি লোক লাগাতে হলো, প্রভিশন বেড়ে গেল, আপনার এনপিএ বাড়লো, এই প্রভিশন বেড়ে গেল। এইসব প্রভিশনগুলো আপনি বাদ দেন। বাদ দেওয়ার পর এই পিপপ বাদ দেওয়ার পর যেটি থাকবে সেটি আপনার পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স। এবার তো সরকার আপনার কাছ থেকে ট্যাক্স নেবে, ট্যাক্স তো নেবেই। তাহলে সরকার যদি ট্যাক্স নেয়, ট্যাক্সটা আপনি বাদ দেন, যেটি বোঝা গেল এটা আপনার প্যাট, প্রফিট আফটার ট্যাক্স। বুঝতে পারলেন? এবার প্রফিট আফটার ট্যাক্স যদি আপনি পেয়ে যান, আপনি যদি ব্যালেন্স শিট থেকে যদি আপনি ইকুইটি পেয়ে যান, তো আপনি তো সহজেই, আপনার আগের ভিডিও দেখবেন কীভাবে ইকুইটি পেলে পরে আপনি আরোই বার করতে পারবেন। যত নিমস বাড়বে, লোন বুক যত ভালো হবে, যত এই প্রভিশনিং কমবে, মানে আপনার এনপি যত কমবে, তত আপনার ওপেক্স, তত আপনার প্যাট বাড়বে। প্যাট বাড়লে আপনার এও বাড়বে, আরও এও বাড়বে। এইবার কিছু কিছু বিষয়, এই বিষয়টা ভালো শুনে রাখবেন। এই যে ব্যাংকিং যে বিজনেস, সেটা কিন্তু খুব মানে থিন মার্জিন বিজনেস। মানে
এই যে ওরা ইকুইটি কতটুকু ব্যাংক আমি বললাম না হাজার হাজার কোটি টাকা তার AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তার ইকুইটি কতটুকু? ধরুন ইকুইটি হার্ডলি কত হয়, হার্ডলি 10-20% ইকুইটি, তার মানে আপনার প্রায় 80% আপনার লেন্ডিং লাইবিলিটিস, মানে 4 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ করে আপনার লাইবিলিটিস। বুঝতে পারছেন? সে মার্জিন নিচ্ছে, লিভারেজ নিচ্ছে। লিভারেজ কি? লিভারেজ মানে আপনি ফাইন্যান্সিয়াল লোন নিচ্ছেন, লিভারেজ মানে সুবিধা, লিভারেজ মানে সুবিধা। তো লিভারেজ, আমি লিভারেজ সম্বন্ধে আচ্ছা আজকে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও লিভারেজ সম্বন্ধে বলতে গেলে, পরের ভিডিওতে আমি লিভারেজ সম্বন্ধে বলবো। মানে ধরুন আপনার সাপোজ 20% ইকুইটি 80% লোন, মানে আপনি কত লিভারেজ নিয়েছেন? 4 গুণ লিভারেজ দিয়েছেন, তাই তো? তাহলে এত টাকা আপনি লিভারেজ নিয়েছেন, 80% টাকা লিভারেজ নিয়েছেন, তাহলে আপনার তো ইনকামও তো প্রচুর পার্সেন্ট হয়ে যাওয়া উচিত, 30% 40% হওয়া উচিত কম করে। কিন্তু না, ব্যাংকিংয়ের বিজনেসটা খুব থিন মার্জিন, 1%-এর উপরে ইনকাম মানে বিরাট ব্যাপার। বুঝতে পারছেন তো? অ্যাসেটের উপরে 1% 2% ইনকাম মানে বিরাট ব্যাপার। যদি 3% 4% 5% 6% 7% হয়ে যায়, তাহলে তো মানে জাস্ট ফাটাফাটি রেজাল্ট। বুঝতে পারছেন? হয়তো কেউ কোনো NBFC করেও দেখায়। হ্যাঁ, এবার আপনার যত লোন বুকের গ্রোথ ভালো হবে, অ্যাডভান্সেস মানে আপনার খরচ পাবে, অ্যাডভান্সেস মানে আপনার লোন, অ্যাডভান্সেস যত আপনার অ্যাডভান্সেস বাড়বে, যত আপনার লোন বুকের কোয়ালিটি ভালো হবে, লোন বুক গ্রোথ হবে, যত আপনার কাঁসা বাড়বে, আর যত আপনার সিকিউরড লোনের পরিমাণ বাড়বে, যত আপনার আনসিকিউরড লোন কমবে, যত আপনার NPA কমবে, তত আপনার ব্যাংকিংয়ে লাভ হবে। আর একটি কথা যেটা হচ্ছে আমি বললাম, কস্ট টু ইনকাম রেশিও মানে কি? এই যে ধরুন অপারেটিং এক্সপেন্সেস আর প্রফিট, এই অপারেটিং এক্সপেন্সেস আর প্রফিট এইটাকে ভাগ করবেন। ধরুন অপারেটিং এক্সপেন্সেসকে ওপেক্সকে প্রফিট দিয়ে ভাগ করবেন। মানে আপনি কত খরচা করছেন, আপনি প্রফিট কত করছেন, এই দুটো যে অনুপাত, সেটাই হচ্ছে কস্ট টু ইনকাম রেশিও। এইটি যত কম হবে তত ভালো, যত বেশি হবে তত আপনার সমস্যা। তো এইটি ব্যাংকিংয়ের ক্ষেত্রে, এইটি ব্যাংকিংয়ের বিজনেস টাইপ। এবার এইগুলোর মধ্যেও অনেক আলাদা আলাদা টার্ম আছে। আমি পরবর্তী ভিডিওতে কোনো ব্যাংকের একটি নিয়ে ব্যালেন্স শিট নিয়ে আপনাকে বোঝাবো যে কিভাবে আপনি একটা ব্যাংকের রেজাল্ট দেখবেন। তো সবসময় এইগুলো খারাপ হলেও কনকৌশলে বুঝতে হবে যে কেন এটা হচ্ছে। অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে কাজ করে, তো সেগুলি আপনি কীভাবে দেখবেন সেটা পরের ভিডিওতে আমি সবিস্তারে ব্যাখ্যা করব। ধীরে ধীরে হয়তো 2-3-4টে এপিসোড লাগতে পারে। তো আজকের এটুকুনি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝতে পারেন, যদি এটা আপনাদের উপকার হয়, তাহলে আমার অত্যন্ত ভালো লাগবে। সবাই মিলে চলুন একসঙ্গে শিখি, একসঙ্গে এগিয়ে যাই। দয়া করে ভালো লাগলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।